আপনারা শুনছেন অন রেকর্ড। অন রেকর্ডে আজ আপনারা শুনবেন লেখক কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়ের কলমে ইসাবেলা। লেখকের জন্ম 1964 সালে ব্যারাকপুরে। স্কুল জীবন থেকেই তার লেখালেখির সূত্রপাত। 2005 সাল থেকে নিয়মিতভাবে আনন্দবাজার পত্রিকার বিভিন্ন প্রকাশনায় তিনি ছোট গল্প লিখছেন। প্রায় 19 বছরের লেখক জীবনে তিনি বহুমাত্রিক গল্প লিখেছেন। অল্প বয়সীদের প্রেমের গল্প থেকে শুরু করে দাম্পত্যের টানাপোড়েন, বৃদ্ধ বয়সের নিঃসঙ্গতা প্রভৃতি বিভিন্ন বিষয় উঠে এসেছে তার এক একটি গল্পে। আছে থ্রিলার ও কল্পবিজ্ঞানেরও গল্প। পেশাদারী জীবনে তিনি ইঞ্জিনিয়ার, বেসরকারি বিদ্যুৎ সংস্থায় তথ্য প্রযুক্তি বিষয়ে কর্মরত। আজকের গল্পটি আমরা নিয়েছি আতঙ্ক নামক গল্প সংকলন থেকে। আজকের গল্প পাঠে অশোকের ভূমিকায় প্রীতম, ইসাবেলার ভূমিকায় অদিতি, গল্প পাঠে ও গল্পের সূত্রধর আমি সৌর্য। শুরু হচ্ছে ইসাবেলা। একটা জায়গা দেখে যাবেন সাহিব, বহুত বড়িয়া তসবির তোলার আইটেম পাবেন। কথাটা বলল আমাদের ভাড়া গাড়ির রাজস্থানী ড্রাইভার ভৈরব প্রসাদ। আমরা চলেছি যোধপুর থেকে জয়সলমীর। ধুধু হলদে মরুভূমির মধ্যে বুক চিরে কালো পিচের রাস্তা। এই রাস্তাতেই বহুকাল আগে লালমোহন গাঙ্গুলি ফেলুদার কাছে জানতে চেয়েছিলেন, আচ্ছা মশাই, উটেরা কি কাটা বেচে খায় কি না? আমাদের যাত্রার মধ্যে অবশ্য লালমোহন গাঙ্গুলি আছেন। আমরা বলতে আমি আর অশোক। অশোক অকৃতদার, কিছুটা বোহেমিয়ান, অল্প বিস্তর অ্যাডভেঞ্চার প্রিয়, সব মিলিয়ে খানিকটা খামখেয়ালি বলা চলে। আমাদের মতো ফ্যামিলি ম্যানদের সঙ্গে বউ বাচ্চার হ্যাপা সামলিয়ে বেড়াতে যাওয়াটা ওর ঠিক পোষায় না। ওর জীবনে একটাই শখ, ফটোগ্রাফি। জীবনে উপার্জনের একটা বড় অংশই ঢালে ক্যামেরা, লেন্স আর সেসব নিয়ে ঘুরে ঘুরে ছবি তোলার পেছনে। ওই কোনো একটা নির্দিষ্ট ট্যুরিস্ট স্পটে গিয়ে 5 পয়েন্টস 7 পয়েন্টস দেখে জীবন সার্থক করায় ও নেই। এইবারই যেমন খেয়াল চেপেছে সোনার কেল্লার জার্নিটার ওপর একটা নিজস্ব অ্যালবাম করবে। সেই তো কোন কালে, তখন বোধহয় ক্লাস 2 বা 3-তে পড়তাম। সোনার কেল্লা দুজনে পাশাপাশি বসে দেখেছিলাম। কোন সিনেমা হল তার এখন মনে নেই, তবে স্কুল থেকে নিয়ে যাওয়া হয়েছিল এইটুকু মনে আছে। একদিন আমাদের ড্রয়িং রুমে সেই সবের স্মৃতিচারণা করতে করতেই অশোকের মাথায় খেয়ালটা চেপেছিল, ফেলুদার 50 বছর হলো এবার, আর আমাদেরও। ব্যাপারটা উদযাপন করতে দুই বন্ধু মিলে সোনার কেল্লার রাস্তায় একটা ফটো সিরিজ করার সুবর্ণ সুযোগ। ডাউন দ্য গোল্ডেন মেমোরি লেন। আমার গিন্নি পর্ণাকে শেষ পর্যন্ত রাজি করিয়ে ফেললো এই ডাউন দ্য গোল্ডেন মেমোরি লেন জার্নির ফটো ফিচারটা করতে। ও আমায় সঙ্গে নিয়ে যাবে। মাত্র 3 রাত্রির ব্যাপার। প্রথম দিন কলকাতা থেকে ফ্লাইটে যোধপুর যাওয়া, পরের দিন যোধপুর থেকে গাড়িতে জয়সলমীর, রাত্রিটা জয়সলমীর থেকে তার পরের দিন সোনার কেল্লা দেখে তৃতীয় দিন আবার যোধপুর হয়ে কলকাতা ফিরে। পর্ণা মাঝে মাঝে আমাকে স্পেস দিতে চায়, তাই আর আপত্তি করে। আর আমার পুত্র ক্লাস 8-এ উঠেও এতদিনে ফেলুদার রসাস্বাদন করেন। ফলে সোনার কেল্লা নিয়ে তার বিশেষ কোনো আগ্রহ নেই বলে লেজুর হওয়ারও বায়না ধরেনি। আমরা যোধপুর থেকে ব্রেকফাস্ট করে সকাল সকাল বেরিয়েছি। যোধপুর থেকে জয়সলমেরের দূরত্ব প্রায় 300 কিলোমিটারের মতো। ভৈরব প্রসাদ বলেছিল পৌঁছাতে ঘন্টা 6 লাগবে। অফিসের কাজে বহুবার জয়পুর এলেও
রাজস্থানে আর কোথাও আমার যাওয়া হয়ে ওঠেনি। এমনিতেও বেড়াতে বেরোলে আমি ছেলেকে নিয়ে একটা নির্দিষ্ট বন্ধুদের গ্রুপের সঙ্গে বেরোই। তাতে ভারতবর্ষের অনেক জায়গা ঘোরা হয়ে গেলেও রাজস্থানটা এখনো হয়ে ওঠেনি। কিন্তু যোধপুর ছাড়িয়ে ধুধু হলদে মরুভূমির মধ্যে বুক চিরে কালো পিচের একঘেয়ে রাস্তায় এই বয়সে আমি আর ততটা অ্যাডভেঞ্চার খুঁজে পাচ্ছি না যতটা অশোক পাচ্ছে। তবে এরকম রাস্তায় হাই স্পিডে চলন্ত গাড়ির এসির কুলকুলে ঠান্ডায় বসে দিব্যি রিল্যাক্স লাগছে। বাদ সাজছে শুধু অশোক থেকে থেকে গাড়ি থামিয়ে ছবি তুলছে। এই ছবি তোলাও শুরু হয়েছে যোধপুরের সার্কিট হাউস থেকে। অশোক ওর প্রখর কল্পনায় খুঁজে নিচ্ছে কোথায় মন্দার বোস কাঁচের বোতলের টুকরো ছড়িয়ে ফেলুদার যাত্রা বন্ধ করতে চেয়েছিল, কোথায় লালমোহনবাবুর মনে প্রশ্ন জেগেছিল উটের আগে কাটা বেছে খায়। তারপর এলো রামদেওয়ারার কাছে মরুভূমির মধ্যে রেল। অশোক প্রচণ্ড উত্তেজিত হয়ে ভৈরবপ্রসাদকে গাড়ি থামাতে বলল, এই থামো থামো থামো। আমিও গা হাত পা ছাড়াতে গাড়ি থেকে নামতেই ভৈরবপ্রসাদ বলল, একটা জায়গা দেখে যাবেন সাহিব, বহুত বড়িয়া তসবির তোলার আইটেম পাবেন। আসলে ভৈরবপ্রসাদ ততক্ষণে বুঝে ফেলেছে ফটোগ্রাফির আগ্রহটা আমার একেবারেই নেই। লোকটা রাজস্থানী হলেও ভাঙা ভাঙা বাংলা বুঝতে পারে, তাই হয়তো গাড়ির মধ্যে আমাদের কথাবার্তা শুনতে শুনতে কিছুটা হলেও আন্দাজ করতে পেরেছে আমাদের দু বন্ধুর রুচি কেমন। যেমন পোখরানে। আমার কাছে পোখরান খুব গর্বের একটা জায়গা, কারণ ভারতবর্ষের সব পারমাণবিক বিস্ফোরণগুলো এখানে ঘটিয়েই বিশ্বের দরবারে ভারতবর্ষ পারমাণবিক শক্তিধর দেশ হিসাবে সমীহ আদায় করে নিয়েছে। পোখরানের একটা জায়গায় বেশ অভিজাত একটা চা খাওয়ার জায়গা পাওয়া গিয়েছিল। পোখরান জায়গাটায় খানিকক্ষণ থাকার উদ্দেশ্যে আমি একটু জোর করেই সেই চায়ের দোকানটাতে কিছুক্ষণ বসেছিলাম, আর সেইখানেই ঘটেছিল প্রথম বলার মতো ঘটনাটা। প্রথম দেখেছিলাম ইসাবেলাকে। অবশ্য ইসাবেলা যাকে বলছি সেই মেয়েটার আসল দাম কি তা জানি না, কারণ মেয়েটার সঙ্গে আমাদের পরিচয়ই হয়নি। ওই যাদের আমরা বলি একেবারে সিনেমার হিরোইনদের মতো দেখতে, মেয়েটা একেবারে সেরকম দেখতে। কাটা কাটা ধারালো চোখ মুখ, নির্মেদ শরীর, পলকহীন চোখে চেয়ে থাকার মতো ফিগার। অশোক নিচু গলায় আমার কানের কাছে আক্ষেপ করেছিল, বেশ, যদি কয়েকটা ছবি নেওয়া যেত, বিচ্ছিরি রকমের ফটোজেনিক। অশোকের এই বিচ্ছিরি রকমের বিশেষণটা আসলে ফাটাফাটির অশোকীয় সংস্করণ। আমিও চাপা গলা পেছনে লাগতে শুরু করেছিলাম। যেই একটা ঝক্কাস সুন্দরী মেয়ে দেখলি লেন্সের ফোকাসটা তো গেল তো ঘুরে। সোনার কেল্লায় কিন্তু একটাও নারী চরিত্র ছিল না কিন্তু। অশোক ওর ক্যামেরার ঢাউস লেন্সটা নিয়ে উসখুস করছিল যদি একটা ছবি তোলা যায়। আমি আমার মোবাইলটা দিয়ে দূর থেকে মেয়েটাকে তাক করে দ্রুত একটা ছবি তুলে নিয়ে অশোকের পেছনে পড়লাম। দেখ, তোর এই লাখ টাকার ক্যামেরা কোনো কাজের নয়। এরপর দুই বন্ধু টিনেজারের খেলায় মেতে উঠলাম মেয়েটার নানা রকম কাল্পনিক নাম দিতে। নানান নামের মাঝে শেষ পর্যন্ত একটা নামে এসে থিতু হয়েছিলাম, ইসাবেলা। কিন্তু এই ইসাবেলা চরিত্রটি যে এবারে ডাউন দ্য গোল্ডেন মেমোরি লেন থেকে ডাউন দ্য টেরিবল হরার লেন হয়ে ওঠার প্রথম উপাদান হয়ে উঠবে জানতাম না। যাক, আবার ফিরে যাই রামদেওরায়। কোন জায়গা? ভৈরবপ্রসাদকে জিজ্ঞাসা করলাম। একটা গ্রামের নাম বলল ভৈরবপ্রসাদ। উচ্চারণটা ঠিক বুঝতে না পেরে বললাম, কি আছে ওখানে দেখার? অনেক রকমের গুড়িয়া সাহাব। গুড়িয়া মানে পুতুল, আবার গুড়িয়া মানে এক অর্থে মেয়েদেরও ইঙ্গিত করা হয়। ভৈরবপ্রসাদ ইতিমধ্যেই শুনে ফেলেছে পোখরানে সেই সুন্দরী মেয়েটাকে নিয়ে আমাদের আলোচনা। এইসব ড্রাইভাররা খুব বুদ্ধিমান হয়। আমারও ইচ্ছে হলো অশোকের মতো একটু অ্যাডভেঞ্চার প্রিয় হতে। ভৈরবপ্রসাদকে বললাম, ঠিক আছে চলো।
অশোক ফিরে আসাতে বিশেষ কিছু না ভেঙে বললাম, এবার আমার একটা ইন্টারেস্টিং জায়গা দেখবি, চল। কিছুক্ষণের জন্য মিশন সোনার কেল্লা একটু লক্ষ্যচ্যুত হল। জয়সালমীর যাওয়ার মসৃণ রাস্তা ছেড়ে এবড়ো খেবড়ো একটা রাস্তা ধরে আধা ঘন্টার মধ্যেই ভৈরবপ্রসাদ আমাদের নিয়ে হাজির করালো একটা জায়গা। এই জায়গাটাও ওই ধুধু মরুভূমি। তার মধ্যে বেশ কিছুটা দূরে একটা গ্রাম। বাড়িগুলো দেখেই বোঝা যাচ্ছে বেশ দরিদ্র গ্রামটা। বড় রাস্তা ছেড়ে গ্রামটায় পৌঁছানোর মতো কোনো গাড়ি চলার রাস্তা নেই। তবে ভৈরবপ্রসাদ যে জায়গাটায় এসে আমাদের গাড়িটা দাঁড় করালো, সেটা বেশ একটা উল্লেখযোগ্য জায়গা। সেখানে রাস্তার একধারে দুটো বড় বড় গাছ। সেখান থেকে লাল সুতো দিয়ে ঝুলিয়ে রাখা হয়েছে অসংখ্য পুতুল। পুতুলগুলো সব কাপড়ের পুতুল, বলাই বাহুল্য পোশাকগুলো সব রাজস্থানী। অশোক তো দৃশ্যটা দেখে মহা খুশি, একেবারে ফটোগ্রাফার্স প্যারাডাইস। ওর চোখটা মুহূর্তে চকচক করে উঠল, বিড়বিড় করে মুগ্ধ গলায় বলে উঠল, ইনক্রেডিবল ইন্ডিয়া। বিষয়বস্তু হিসাবে ও তো এই রকমই সব ব্যাপার স্যাপার চায়। গাছ থেকে ঝুলতে থাকা এক একটা পুতুল ওর এক একটা সাবজেক্ট। লম্বা লম্বা লেন্স পাল্টে পাল্টে পটপট পটপট ছবি তুলতেও আরম্ভ করে দিল। জায়গাটা শুনশান, টুরিস্ট তো দূরস্থ, কোনো গ্রামবাসী পর্যন্ত নেই। অশোক ঘুরে ঘুরে ছবি তুলছিল। আমি গাড়ির বনেট ঠেস দিয়ে দাঁড়িয়ে সিগারেট ধরালাম। সিগারেটটা অর্ধেক শেষ হয়েছে এমন সময় আমার সামনে ধপ করে গাছ থেকে খসে পড়ল একটা পুতুল। পুতুলটা মাটি থেকে আমি তুলে নিলাম। মেয়ে পুতুল। পুতুলটা তৈরির মধ্যে সূক্ষ্মতার অভাব থাকলেও চমৎকার স্থানীয় লোক সংস্কৃতির একটা ব্যাপার ছিল। পর্নার নানা রকম পুতুলের কালেকশন আছে। বিনা পয়সায় অযাচিতভাবে একটা পুতুল পেয়ে আমার মনটা বেশ খুশি হয়ে উঠল। কিন্তু আমার হাতে পুতুলটা দেখে ছুটে এলো ভৈরবপ্রসাদ। প্রবল মাথা নাড়াতে নাড়াতে বলল, साहिब फेंक दीजिए फेंक दीजिए। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, কেন? যার মানত করা আছে সেই মানতের শ্রাপ আপনার মধ্যে লেগে যাবে। কীরকম? মনে করুন কারুর খুব কঠিন রোগ হয়েছে, সে ভালো হয়ে ওঠার জন্য তার বাড়ির লোক মানত করেছে। এই পুতুল আপনি ধরলে তার রোগটা আপনার হয়ে যাবে আর সে ভালো হয়ে উঠবে। বিজ্ঞান মনস্ক আমি, এইসব কুসংস্কারে তোয়াক্কা করি না বলে একটা প্রচ্ছন্ন গর্বও আছে। ভৈরবপ্রসাদের সতর্কবাণীকে পাত্তা দিলাম না। অশোকও গাড়িতে ফিরে এসে পুতুলটা দেখে আর ভৈরবপ্রসাদের কথা শুনে খুব হাসল। পুতুলটাকে সাইড ব্যাগে পুড়ে নিলাম। ভৈরবপ্রসাদ বাকিটা রাস্তা ভীষণ গম্ভীর হয়ে থাকল। আমরা আবার ফিরে এলাম সোনার কেল্লা যাওয়ার জয়সালমীরের রাস্তায়। কিন্তু এই গাছ থেকে খসে পড়া পুতুলটায় এবারের ডাউন দ্য গোল্ডেন মেমোরি লেন থেকে ডাউন দ্য টেরিবল হরার লেনের দ্বিতীয় উপাদান হয়ে উঠবে তা জানতাম না। সোনার কেল্লা। জানলার পর্দাটা সরিয়ে অশোক কথাটা এমন একটা উদাত্ত আবেগমথিত গলায় বলল যেন সত্যজিৎ রায়ের ক্যামেরার সামনে ডায়ালগ বলছে। অশোক পর্দা সরিয়ে মুগ্ধ চোখে তাকিয়ে রয়েছে দূরে সোনার কেল্লার দিকে। সকালের নরম ঝলমলে রোদ জুরাসিক স্যান্ডস্টোন অর্থাৎ হলদে রঙের বেলে পাথরের গায়ে ঠিকরে সত্যি যেন সোনা ঝরাচ্ছে। যদিও সোনার কেল্লার প্রথম দর্শন আমার হয়ে গিয়েছে গতকাল রাত্রেই। সেটা অবশ্য দূর থেকে শুধু সোনার কেল্লার লম্বা প্রাচীরটা দেখা। যোধপুর থেকে ব্রেকফাস্ট করে সকাল সকাল বেরিয়েও জয়সলমীর পৌঁছাতে পৌঁছাতে সেই রাত্রিই হয়ে গিয়েছিল। পশ্চিম ভারতের সূর্যাস্ত আমাদের অভ্যস্ত সময়ের চেয়ে একটু দেরিতেই হয়। তবুও জয়সলমীর যখন পৌঁছেছিলাম ততক্ষণে রাস্তার আলো জ্বলে উঠেছিল।
তার মধ্যেই ভৈরপ্রসাদ চিনিয়ে দিয়েছিল জয়সালমেরের দুর্গটা। তখন সোনার কেল্লার প্রাচীর ছুঁয়ে জায়গায় জায়গায় নিয়নের আলো ছড়িয়েছিল। অশোককে জিজ্ঞাসা করলাম, কিরে কখন বেরোবি? যত তাড়াতাড়ি সম্ভব, ব্রেকফাস্ট করেই। প্রত্যক্ষদর্শীদের কাছে আমি জয়সালমেরের সোনার কেল্লা সম্পর্কে অন্তত 3টে জিনিস শুনেছি। 1, সোনার কেল্লার ভেতরটায় একেবারে হাতিবাগানের বাজারের মতো ভিড়। 2, ওখানে যে কোনো গাইড মুকুলের বাড়িটা দেখিয়ে দেবে। আর 3, ভেতরে জুনামহলের জাফরির কাজটা অবশ্য দ্রষ্টব্য। আন্তর্জাতিক পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করতে ভারত সরকার যেসব বিজ্ঞাপন করে তার মধ্যে একটা পোস্টার জুনামহলের অবশ্যই থাকে। অশোক কাল রাতে শুতে যাওয়ার আগে ল্যাপটপে সোনার কেল্লা সিনেমাটার জয়সালমেরের অংশটা বেশ মন দিয়ে দেখে বেশ কিছু নোটস তৈরি করেছে। গিরিধারীর বাড়ি, রতনের বাড়ি, হোলি খেলার জায়গা, সব জায়গাগুলো খুঁজে বার করে সে ছবি তুলবে। হোটেল থেকে মিনিট 10 মধ্যেই পৌঁছে গেলাম সোনার কেল্লায়। প্রত্যক্ষদর্শীদের কাছে শোনা বর্ণনা দাড়ি কমা শুদ্ধ মিলে গেল। ভেতরে ঠিক থেকে ভিড়, শয়ে শয়ে দোকান। এদিকে গাইড আমাদের বাঙালি বুঝেই কিছু বলার আগেই জানিয়ে দিল, বাবু আপনাদের সোনার কেল্লার মুকুলের বাড়ি দেখিয়ে দিব। ঘুরতে ঘুরতে সেই জায়গাটাও দেখা হয়ে গেল, মুকুলের বাড়ি। একটু ভাঙাচোরা জায়গাটার প্রচুর ছবি তুলে শেষ হলো অশোকের মিশন। কিন্তু আমাদের আসল গল্পটা এখনো অনেকটা বাকি। মুকুলের বাড়ি দেখার পর আমরা সোনার কেল্লার বাকি অংশ ঘুরে ঘুরে দেখতে থাকলাম। বুরুজ, কামান, অক্ষয় পোল, সুরজ পোল, যেসব জায়গা থেকে মৃত্যুকূপে ছুঁড়ে ফেলা হতো দণ্ডিতদের, ঘুরে ঘুরে সেরকম দেখার অনেক জায়গা। কেল্লার ভেতরটাই এত বড় যে এক একটা জায়গায় যাওয়ার জন্য ভেতরে অটো পর্যন্ত চলে। অটো করে আমরা পৌঁছে গেলাম জুনামহলের কাছে। অপূর্ব কারুকাজ সেখানে। জুনামহলের আশেপাশে অনেক ছোট বড় সুভেনিয়ার কেনার দোকান। তার একটায় ঢুকে আমি বাড়ির জন্য এই সোনার মতো দেখতে একটা পাথর বাটি দরাদরি করছিলাম, আর অশোক যথারীতি বাইরে ছবি তুলছিল। এমন সময় অশোক দোকানে ঢুকে আমার কানের কাছে মুখ নিয়ে এসে ফিসফিস করে বলল, ইসাবেলা। কোথায়? অশোক আমাকে দোকানের বাইরে নিয়ে এসে জুনামহলের একটা জাফরির জানলার দিকে দেখালো, কিন্তু সেখানে কেউ নেই। ব্যাপারটার মধ্যে অস্বাভাবিক কিছুই নেই। হাজার হাজার টুরিস্টের ভিড়ে যাকে আমরা ইসাবেলা নাম দিয়েছি সে থাকতেই পারে। অশোক যখন দেখেছিল তখন হয়তো জানলাটায় দাঁড়িয়েছিল, এখন আর নেই। অশোক বলল, অ্যাট লাস্ট ধরতে পেরেছি। কি? অবাক হয়ে জিজ্ঞাসা করলাম। লেন্সে। ওইখানেই অশোকের ক্যামেরা এলসিডি স্ক্রিনে ভালো করে দেখলাম ইসাবেলাকে। না, কোনো সন্দেহ নেই, ইসাবেলাই। ইসাবেলাকে ধরা আছে আমার মোবাইলের ক্যামেরাতেও। আমার মোবাইলে তোলা ছবিটা জুম করে অশোকের দামি ক্যামেরায় তোলা ছবির সঙ্গে মেলালাম। থুতনির নিচে 3টে তিল সমেত মুখের গড়ন, দুটো মুখ এক্কেবারে এক। তফাৎ শুধু একটা জায়গাতে। কাল ইসাবেলা ছিল ওয়েস্টার্ন ড্রেসে আর আজ রাজস্থানীয় পোশাকে। অশোককে বললাম, হ্যাঁ ভাই, চোখ আছে তোর, এই পোশাকে কিন্তু আমি দেখলে চট করে চিনতে পারতাম না। অশোক একেবারে ফেলুদা স্টাইলে বলল, একটা খটকা লাগছে রে, কিছুতেই ধরতে পারছি না। তারপর অল্প ছটফট করে উঠে বলল, তোর ব্যাগের পুতুলটা বার করতো। পুতুলটার থুতনিতেও 3টে তিল, আর পোশাকটা অবিকল অশোকের ক্যামেরায় তোলা ইসাবেলার ছবির মতো। কাকতালীয় কি? ইসাবেলার ডাউন দ্য টেরিবল হরার লেনের গল্প যে এখনো বাকি আছে। লাঞ্চের আগেই হোটেলে ফিরে এলাম। দুপুরে একটু গড়িয়ে নিয়ে আরও নয়নাভিরাম মরুভূমি সামডিউন্সে নিয়ে যাবে বলেছে ভৈরপ্রসাদ। ওখানে ডেজার্ট সাফারি করে সূর্যাস্ত দেখে ডিনার করে তারপর ফিরব। ভৈরপ্রসাদ কার সঙ্গে যেন ফোনে যোগাযোগ করে একটা প্যাকেজের ব্যবস্থা করেছে।
তার বাড়িতে রাজস্থানী লোকসংস্কৃতির গান বাজনা শুনতে শুনতে ডিনার বেশ করা যাবে। সামডিউন্স আমাদের হোটেল থেকে প্রায় 40 কিলোমিটার। তো বেলাবেলি করে রওনা দিলাম, যাতে সূর্যাস্তের সময় মরুভূমির বিস্তীর্ণ বালিয়ারির মধ্যে সূর্যাস্তটা দেখতে পারি। যে প্যাকেজের ব্যবস্থা ভৈরবপ্রসাদ করেছিল তারই প্রথমে উটের পিঠে চাপিয়ে মরুভূমির মধ্যে নিয়ে গেল। সূর্যটা তখন পশ্চিম দিকে হেলে পড়েছে, চারিদিকে অপূর্ব বালির ঢেউ। সূর্যটা যখন মরুভূমির দিগন্তে, তখন হঠাৎ আমার মনে হলো ইসাবেলা যেন আশেপাশেই কোথাও আছে, ওর সঙ্গে আমাদের দেখা হবেই। ঝুপ করে যেন সূর্যটা ডুবে গেল, চারিদিকে চোখ বোলালাম। অসংখ্য পর্যটক, অসংখ্য উট। অশোক এক মনে একের পর এক ছবি তুলে যাচ্ছে, কিন্তু কোথাও ইসাবেলা নেই। সূর্যটা ডুবে যেতেই ঝুপঝুপ করে সন্ধে গাঢ় হতে লাগলো। আমরা সেই বাড়িটায় ফিরে এলাম। বাড়ির ভেতরে একটা উঠোন, চারিদিকে ঘর। উঠোনটা বেশ বড়, ভেতরে ছড়িয়ে ছিটিয়ে বসার জায়গা। একদিকে একটা বেশ বড় তক্তপোষ, সেখানে লোকসঙ্গীতের একটা দল বসে আছে। তার সামনের জায়গাটায় নাচের ব্যবস্থা। একটু পরেই রাজস্থানী নাচ গান আরম্ভ হলো। ओ जी केसरिया আমাদের বিয়ার আর নিরামিষ ভাজাভুজি দেওয়া হলো। একে একে জায়গাটা বেশ ভরে উঠল। দারুণ লাগছিল খাওয়া দাওয়া মৌতাত করতে করতে নাচ দেখতে। মাথার ওপর একসার কলসি নিয়ে নাচ, জ্বলন্ত কয়লার ওপর নাচ, অদ্ভুত সমস্ত স্কিল। রাত এদিকে বাড়তে থাকলো। লোকসংস্কৃতি ক্রমশ ব্যবসায়িক হচ্ছে। আমাদের মধ্যে নেশাটাও একটু গাঢ় হচ্ছে। আর কিছুক্ষণ পর ডিনার দেওয়া হবে। তার মধ্যেই আমরা জড়িয়ে পড়লাম এক উটকো ঝামেলা। যে মেয়েগুলো নাচছিল তারা একটু পরে আমাদের মতো ট্যুরিস্টদের ডাকছিল ওদের সঙ্গে নাচ করার জন্য। একেবারে ভরপুর ব্যবসায়িক বিনোদন। একজন দুজন করে নাচতে আরম্ভ করলো, আর তার মধ্যেই আমরা আরেকবার ইসাবেলাকে আবিষ্কার করলাম। অশোক আমার হাতের আস্তিনটা খপ করে চেপে ধরল, এবং আর তার কিছুক্ষণ পরেই ঝামেলাটা বাড়ল। গোটা চারেক চুর মাতাল ছেলে উঠে গিয়ে ইসাবেলাকে ঘিরে নাচতে আরম্ভ করল। বেশ বুঝতে পারছিলাম ইসাবেলা জিনিসটা পছন্দ করছে না, ওখান থেকে বেরিয়ে আসতে চাইছে, কিন্তু ছেলেগুলো কিছুতেই ইসাবেলাকে বেরিয়ে আসতে দিচ্ছে না। এই সমস্ত ঝামেলা সাধারণত আয়োজকরাই সামলে দেয়, কিন্তু এক্ষেত্রে দেখলাম ওরা ফিরেও তাকাচ্ছে না। ইসাবেলার সঙ্গে আমাদের কী বা সম্পর্ক, একটা কল্পনা মাত্র। কিন্তু তার মধ্যেই উঠে গেল অশোক। বিশ্রী অকথ্য গালিগালাজ, অল্প ধস্তাধস্তিও হলো। ইসাবেলা এক ফাঁকে ছুটে বেরিয়ে গেল বাড়িটার ভেতর থেকে। এরপর ডিনার খাওয়ার আর কোনো ইচ্ছাই ছিল না। আমরাও বেরিয়ে এলাম, কিন্তু বেরিয়ে এসে দেখি আরেক বিপত্তি। আমাদের ড্রাইভার ভৈরবপ্রসাদও মদ খেয়ে একেবারে বেহুঁশ হয়ে আছে। অশোক তেতেই ছিল। ভৈরবপ্রসাদের কাছে গাড়ির চাবিটা কেড়ে নিয়ে ওকে একরকম ঠেলে ঠুলে ঢুকিয়ে দিল পিছনের সিটে। অশোক গাড়িতে স্টার্ট দিল, পাশের সিটে আমি। এমন সময় সাইড ভিউ মিররে একটা দৃশ্য দেখে চমকে উঠল। সেই ছেলেগুলো, একজনের হাতে একটা মাঝারি তরোয়াল, আরেকজনের হাতে খোলা বন্দুক। অশোকও ততক্ষণে লুকিং মিরর দিয়ে ওদের দেখে ফেলেছে। ছেলেগুলো দৌড়ে আমাদের গাড়ির কাছে এসে পৌঁছানোর আগেই অশোক ভয়ানক স্পিড তুলে ফেলেছে। আয়নায় দেখলাম ছেলেগুলো উল্টো দিকে দৌড়ে নিজেদের গাড়ির দিকে ছুটছে। আর তখনই আমাদের গাড়িটায় আচমকা ভীষণ জোরে ব্রেক কষল অশোক। এক ঝটকায় আয়না থেকে সামনে চোখ ফিরিয়ে দেখি বনেতের কাছে হুমড়ি খেয়ে পড়েছে ইসাবেলা। গাড়িটা দাঁড়িয়ে যেতেই
আমাদের বন্ধ জানলায় এসে কিল মারতে থাকলো। হেল্প হেল্প! জীবনে কিছু কিছু মুহূর্তে কিছু ঘটনা ঘটে যায় যেগুলো নিজে ঘটিয়েছি বলে পরে আর নিজেরই বিশ্বাস হয় না। এটা সেরকমই একটা মুহূর্ত। চকিতে অশোক সেন্ট্রাল লকটা খুলে দিল। খুট করে একটা আওয়াজ হলো। আমি লাফিয়ে নেমে পিছনের দরজাটা খুলতেই ইসাবেলা বেহুশ ভৈরপ্রসাদের পাশে উঠে বসল। আমি পেছন থেকে একটা বন্দুকের গুলি ছোড়ার আওয়াজও পেলাম। না, গুলিটা আমাকে লক্ষ্য করে ছোড়া হলেও আমার প্রাণটার নাগাল সেটা পেল না। আমি আবার চকিতে উঠে এলাম নিজের সিটে। অশোক আবার স্পিড তুলে ফেলল। পিছনে ততটাই স্পিডে ওদের গাড়ি। ভৈরপ্রসাদ এদিকে প্রায় অচৈতন্য, মুখ গোঁজ করে বসে আছে। তার পাশে ইসাবেলা একেবারে চুপ মেরে বসে আছে। বাইরে ঘুটঘুটে অন্ধকার। অশোক হাই স্পিডে অন্ধকারের বুক চিরে গাড়িটা চালাচ্ছে। শুধু পেছনের গাড়ির তীব্র হেডলাইটটা আমাদের তাড়া করছে। 80 কিলোমিটারের অনন্ত ডাউন দ্য হরার লেন যেন কোনোদিনই শেষ হবে না। গাড়ির মধ্যেও এক আশ্চর্য নিস্তব্ধতা। কেউ কথা বলার অবস্থাতেই ছিলাম না। আসার পথে কিছু আর্মির ট্রাক দেখেছিলাম। এখন মনে প্রাণে প্রার্থনা করছি সেরকম একটা ট্রাক বা পুলিশ চৌকি পেত। হঠাৎ তার মধ্যে ইসাবেলা বলে উঠল, ডান দিকে নিন। আর তার পিঠে পিঠেই ভৈরপ্রসাদ বলে উঠল, মত লিজিয়ে সাহেব, মত লিজিয়ে। আশ্চর্য লাগলো, কারণ জানি এই সোজা রাস্তাটাই জয়সালমীর গিয়েছে। তাছাড়া মসৃণ রাস্তায় হাই স্পিডটাও রাখা যাবে। তবু অশোক কেন জানি না ডান দিকের রাস্তাটাই নিল আর অদ্ভুতভাবে থেমে গেল পিছনের গাড়িটা। বুঝলাম যে কোনো কারণেই হোক এই রাস্তায় আর অন্তত ওরা চেজ করবে না। পিছনের গাড়ির হেডলাইট দুটো ছোট হয়ে গিয়ে বিন্দু হয়ে গেল। কোথায় যাচ্ছি আমরা? আমি আমার ফোনের জিপিএসটা খুললাম। জিপিএস স্ক্রিনে ফুটে উঠল একটা নাম, কুলধারা। কুলধারা কুলধারা, কোথায় যেন শুনেছি নামটা, কিছুতেই খেয়াল করতে পারছি না। আসলে আমাদের এবারে আশাটা এত বেশি সোনার কেল্লা কেন্দ্রিক, এক সামডিউন ছাড়া অন্য কোনো জায়গার খোঁজ করাই হয়নি। অশোক শেষ পর্যন্ত যে জায়গাটায় এসে গাড়িটা দাঁড় করালো, বা বলা ভালো থামতে বাধ্য হলো, তার আগে যাওয়ার কোনো পথই নেই। চারিদিকে একটা গ্রামের ভগ্নস্তূপ, অসংখ্য সারি সারি ভাঙা ভাঙা ছাদবিহীন বাড়ির দেয়াল। গাড়ির ভেতর আমরা 4 জন ছাড়া আর কোনো প্রাণের চিহ্নই নেই। পেছন থেকে দরজা খোলার একটা আওয়াজ হলো। নেমে গেল ইসাবেলা। অশোকের বন্ধ কাঁচের জানলার বাইরে মুখটা এনে খুব অর্থবহ একটা হাসি হেসে বলল, থ্যাঙ্কস। তারপর এই ভাঙাচোরা বাড়িগুলোর মধ্যে কোথায় যেন অদৃশ্য হয়ে গেল। আমি ততক্ষণে মোবাইল ফোনে ইন্টারনেটে খুঁজে নিয়েছি কুলধারা গ্রামটা। অশোক নিজের দিকের দরজাটা খুলে নামতে যেতেই জড়ানো গলায় ভৈরপ্রসাদ আবার সাবধান করে উঠল, মত উতারিয়ে সাহিব, মত উতারিয়ে। অশোক যথারীতি ভৈরপ্রসাদের কথাকে পাত্তা দিল না। साहेब मेरी बात सुनिए साहब, आप मत उतारिए साहिब, मत उतारिए साहिब, साहिब साहिब मत उतारिए साहिब। কিন্তু আমার চোখ আটকে গেছে মোবাইলের পর্দায় ফুটে থাকা ইন্টারনেটের তথ্যে। পরিত্যক্ত এই গ্রামে ভুলেও যাবেন না। অভিশপ্ত কুলধারায় গিয়ে প্রাণ নিয়ে ফিরতে পারেনি কেউ। এখানে ক্লিক করে জানুন কুলধারার ইতিহাস। সেখানে পড়েই জানতে পারলাম আজ থেকে প্রায় 500 বছর আগে গ্রামের গোড়াপত্তন করেছিলেন পালিওয়ালের ব্রাহ্মণেরা। তারা কৃষি এবং ব্যবসা দুটোতেই সমান দক্ষ ছিলেন। তারা নাকি মরুভূমিতেও গমের ফলন করতে পারতেন। অত্যন্ত বিচক্ষণ এই ব্রাহ্মণ গোষ্ঠীর ক্ষুরধার ব্যবসায়িক বুদ্ধি এবং মেধায়
অচিরেই বর্ধিষ্ণু হয়ে উঠেছিল এই গ্রাম। তারপর একদিন গ্রামের মুখিয়ার সুন্দরী মেয়েটির ওপর চোখ এসে পড়ে ওই রাজ্যেরই সেনাপতি সেলিম সিংয়ের। এই সেলিম সিং মুখিয়াকে হুমকি দেয় তার সঙ্গে মেয়ের বিয়ে না দিলে অশেষ ভোগান্তি পোয়াতে হবে বলে। চাপিয়ে দেওয়া হবে প্রচুর রাজস্ব। গ্রামবাসীরা এমন পরিস্থিতিতে একদিন রাতে নিজেরা সিদ্ধান্তই নেয় নিজেদের আত্মসম্মানকে সর্বোচ্চ মর্যাদা দিতে সেই রাতেই গ্রাম ছেড়ে চলে যাবে চিরকালের জন্য। যেমন ভাবা তেমন কাজ। এক রাখি পূর্ণিমার রাতে সবাই মিলে দল বেঁধে গ্রামকে শূন্য করে চলে যাওয়ার আগে কুলধারা গ্রামের মাটিকে গ্রামবাসীর প্রত্যেকে অভিশাপ দিয়ে যায়। তারা রাতারাতি কোথায় চলে গিয়েছিলেন কেউ জানে না, কিন্তু সেই অভিশাপের ফলে সেদিনের পর থেকে কুলধারাতে কেউই আর নতুন করে আবাসস্থল গড়ে তুলতে পারেনি। যারাই চেষ্টা করেছে তাদেরই ভাগ্যে নেমে এসেছে নির্মম মৃত্যু। সেদিন থেকে কুলধারা এক পরিত্যক্ত রহস্যময় নগরী। তথ্যে এমনও লেখা আছে যে দিল্লির প্যারানর্মাল সোসাইটি থেকে 30 জন একটি দল রাত কাটাতে গিয়েছিল কুলধারা গ্রামে। তাদের দাবি রাত জুড়ে নাকি অলৌকিক ঘটনা ঘটে চলে ধ্বংসস্তূপ ভরা এই গ্রামে। তারা শোনে আচমকা রাতের বুক চিরে শোনা যায় আর্ত চিৎকার। হঠাৎ কমে যায় তাপমাত্রা। সকালে নাকি গাড়ির গায়ে দেখা যায় শিশুদের হাতের ছাপ। গাড়ি থেকে নেমে অশোককে বললাম, ভাই ভাই ফিরে চল, ভাই ভাই ফিরে চল। অশোক থমথমে মুখে গাড়ি থেকে নামলো। তারপর পা বাড়ালো ইসাবেলা যেদিকে এগিয়ে গেল সেই দিকে। এই অবস্থায় অশোককে কিছুতেই একা ছেড়ে যাওয়া যায় না। আমার বিজ্ঞানমনস্ক মনটা কোথায় যেন যুক্তিশূন্য হয়ে গিয়ে বুকে ঢিপ ঢিপ ধরাচ্ছে। তাহলে কি ভৈরপ্রসাদের কথাটাই সত্যি? ওই নিশি ডাক ডেকে নিয়ে গেল ইসাবেলা। मत उतारिए साहब, मत उतारिए, आप मेरा बात सुनिए साहब, मत उतारिए। ভৈরপ্রসাদের সাবধান বাণীকে অগ্রাহ্য করে অশোকের পিছন পিছন চললাম। ঘুটঘুটতে অন্ধকার। পথ চলার সম্বল বলতে আমাদের মোবাইলের টর্চ। একটার পর একটা ভাঙা বাড়ি, তার মধ্যে সরু গলি। ইসাবেলা কেন, কোনো প্রাণেরই শব্দ নেই। আমরা কেউ কোনো কথা বলছি না। অশোক যেন একটা ঘোরের মধ্যে চলছে। হঠাৎ আমার চোখে পড়ল একটা গভীর গর্ত। আর একটি হলেই গর্তে পা পড়ে যেত অশোকের। আমি পেছন থেকে খামচে ধরলাম অশোককে। গর্তটার কাছে এসে ভেতরে আলো ফেলে তল পেলাম না। মনে হলো একটা পরিত্যক্ত পাতকুয়ো। অশোককে এবার কড়া গলায় বললাম, অনেক হয়েছে, ফিরে চল এবার। অশোক, ভৈরপ্রসাদের যদি হুঁশ ফিরে আসে গাড়ি নিয়ে কিন্তু চলে যাবে এখান থেকে, চল ভাই চল। আমার কথা শেষ হলো না। দূর থেকে একটা ক্ষীণ মেয়েলি গলায় আওয়াজ পেলাম। অশোক বলে উঠল, ইসাবেলা, ইসাবেলা, ইসাবেলা। গলার আওয়াজ লক্ষ্য করে অশোক জোরে পা চালাল। বাধ্য হয়ে পেছন পেছন আমিও। দৌড়াতে দৌড়াতে একসময় ভাঙা ঘর বাড়ি ছেড়ে একটা ফাঁকা জায়গায় পৌঁছালাম। সেখানে একটা মন্দির। এবং আশ্চর্য, গোটা জায়গাটার মধ্যে মন্দিরটা একেবারে বেমানান, যেন সদ্য তৈরি করা হয়েছে মন্দিরটা। তারপর আবার পেলাম সেই মেয়েলি গলার আওয়াজটা। মন্দিরের ভেতর থেকে। অশোকের সঙ্গে সঙ্গেই মন্দিরটার সিঁড়ি দিয়ে ভেতরে ঢুকলাম। একটা বেদির ওপর একটা শিবের মূর্তি। বেদিটার চারিদিকে টাটকা ফুল, সদ্য লেপা সিঁদুর, আর সিলিং থেকে ঝুলছে পিতলের একটা চকচকে ঘণ্টা। অশোক হাত উঠিয়ে ঘণ্টাটা বাজাল। সঙ্গে সঙ্গে
এক কোণা থেকে বেরিয়ে এলো ইসাবেলা। ওকে দেখা মাত্রই আমার চোখে নেমে এলো অন্ধকার। চোখটা যখন খুলল দেখলাম ভৈরপ্রসাদের গাড়ির পিছনের সিটে শুয়ে আছে। গাড়িটা চলছে, জানলার বাইরে সোনার কেল্লার প্রাচীর, ঠিক যেমন কাল রাতে জয়সলমেরে ঢোকার সময় দেখেছিলাম। সোনার কেল্লার প্রাচীর চুঁইয়ে জায়গায় জায়গায় নিয়নের আলো ছড়িয়ে আছে। অশোকের কোলে আমার মাথা, গাড়িটা চালাচ্ছে ভৈরপ্রসাদ। কিন্তু তারপরে চমকে উঠলাম, ভৈরপ্রসাদের পাশের সিটে ওকে, ইসাবেলা। ধরফড়িয়ে উঠে বসলাম। ইসাবেলা জিজ্ঞেস করলো, হাউ আর ইউ ফিলিং নাও? এই ইসাবেলাটা কে? উত্তরটা পেয়েছিলাম আরও কিছুক্ষণ পর, রাস্তার ধারে একটা ধাবায় একসঙ্গে ডিনার করতে করতে। মুম্বাইয়ের গোল্ডেন লেন্স প্রোডাকশনের অ্যাসিস্ট্যান্ট প্রোডাকশন ম্যানেজার রুহি চৌহান। রুহিদের ফিল্ম কোম্পানি রাজস্থানের পটভূমিতে একটা বলিউড ফিল্মের শুটিং করছিল। সোনার কেল্লার ভেতর জুনা মহলের জানলায় বা স্যাম ডিউনে ওকে দেখতে পেয়েছিলাম, কারণ শুটিং ক্যান্সেল হয়ে যাওয়াতে ও আমাদের মতোই ঘুরতে বেরিয়েছিল। গ্রামে মাতালগুলোর হাতে পড়ে যাওয়াটা নেহাতে দুর্ভাগ্য। আচ্ছা, তুমি তাহলে কুলধারায় কেন? কারণ ওইখানেই আমাদের শুটিংয়ে সেট হয়েছিল, আর আমার মনে হয়েছিল বীর পুরুষদের হাতের থেকে নিরাপদ থাকতে ভুতুরে জায়গায় সব থেকে নিরাপদ। ফর দ্য ম্যাটার, আই এম সরি টু সে, একটা সময় তোমাদেরও বিশ্বাস করিনি আমি, তাই গাড়িতে কুলধারায় নিয়ে যাওয়ার সময় একটাও কথা বলিনি। অবাক হয়ে বললাম, হো, শুটিংয়ের সেট? কিন্তু একটাও তো লোক দেখলাম না ওখানে। কারণ আজ সকালে শুটিংটাই ক্যান্সেল করে দিয়েছে লোকাল অথরিটি। কুলধারা একটা হেরিটেজ সাইট, শর্ত সাপেক্ষ শুটিংয়ের পারমিশন পাওয়া গিয়েছিল, কিন্তু আমাদের আর্ট ডিরেক্টর ভেতরের মন্দিরটা প্লাস্টার, রং ইত্যাদি করে শর্ত ভেঙেছে, তাই পুলিশ কেসও হয়ে গিয়েছে। গোটা ইউনিট আজ ফেরত চলে গিয়েছে। ডাল চুরমা খেতে খেতে রুহি বলল, But thank you once again for everything, also for this nice dinner. এদিকে অশোক ওর দামি ক্যামেরাটা বার করে রুহির দিকে তাক করে বলল, তোমার সামনে যাকে দেখছো তাকে কিন্তু মোটেই ভীতু ভেবো না। ওই শুধু একটু ফিটের ব্যামো আছে, আর মাথার চুলগুলো সাদা হয়ে গেলে একটু ছেলে মানুষ, এখনও পুতুল জমায়। দেখাতে বলো, কাল একটা কি সুন্দর পুতুল পেয়েছে, তার আবার নাম দিয়েছে ইসাবেলা। ক্লিক ক্লিক ক্লিক। অশোক কথা বলতে বলতেই প্রাণ ভরে ইসাবেলার ছবি তুলে যাচ্ছে। আমি ব্যাগটা বের করলাম, পুতুলটা বার করে এগিয়ে দিলাম রুহির দিকে। নাও, এটা তোমার জন্য, তুমিই রাখো। How nice, wonderful. কিন্তু আমি কেন? তুমি তোমার কালেকশনের জন্য নিয়ে যাও। পুতুলটা হাতে নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে দেখতে দেখতে রুহি লজ্জা পেল। তারপর আমি জোর করাতে পুতুল নিয়ে বলল, থ্যাংক ইউ আঙ্কেল। আঙ্কেল? হঠাৎ মনে পড়ল, ফেলুদার বয়স তো এখন 50। শেষ হলো আজকের রহস্য রোমাঞ্চ গল্প ইসাবেলা। গল্পের মূল চরিত্রে লেখক অশোক, ইসাবেলা ভৈরপ্রসাদ। অশোকের ভূমিকায় প্রীতম, ইসাবেলার ভূমিকায় অদিতি। গল্প পাঠে লেখকের ভূমিকায় ও ভৈরপ্রসাদের ভূমিকায় আমি সৌর্য। শুনতে থাকুন অন রেকর্ড। আগামী সপ্তাহে আরও রোমাঞ্চকর গল্প নিয়ে ফিরে আসবে অন রেকর্ড। যদি আপনাদের মধ্যে
কারো কোনো গল্প বা আপনাদের কোনো লেখা যদি অন রেকর্ডের মাধ্যমে শ্রোতাদের শোনাতে চান, তাহলে নিচে দেওয়া মেল আইডিতে নিজের পরিচয় সহ 60 শব্দের লেখা পাঠিয়ে দিন। গল্পের বা উপন্যাসের ক্ষেত্রে কোনো বিষয় নেই, শব্দসীমা চেষ্টা করবেন 20 পাতা অথবা 4000 বা 5000 শব্দের মধ্যে রাখতে। এছাড়া অন রেকর্ড খুঁজছে আপনাদেরকে। কেউ যদি আমাদের সঙ্গে যুক্ত হতে চান পুরুষ বা মহিলা কণ্ঠ হিসাবে, তাহলে নিজের কণ্ঠ রেকর্ড করে এই মেলে পাঠিয়ে দেবেন। ধন্যবাদ। আপনারা শুনছিলেন অন রেকর্ড।